গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস মারিচ। আপনি তো বাহাদুর লোক দেখছি। কেমন করে দেখলেন? আপনার বায়োডাটা বলছে আপনি একসময় বোম্বের ফিল্মে কিছুদিন স্টান্টম্যানের কাজ করেছিলেন। ওটা বাহাদুরির ব্যাপার নয়, পেটের দায়। কি ধরনের স্টান্টম্যান ছিলেন আপনি? মোটর বাইক আর কিছু লাভঝাপ টাকার জন্য করতে হতো, তবে টাকাও তেমন কিছু রোজগার করতে পারেনি। কিন্তু আমার তো বায়োডাটা নেই, ছিল না। আপনি পেলেন কি করে? বায়োডাটা তৈরি করেছে পুলিশ, বিস্তর খোঁজ খবর করে। তার কি কোনো প্রয়োজন ছিল? আই এম নট এ ক্রিমিনাল। ক্রিমিনাল কিনা সেটা তদন্তের পরে বোঝা যাবে। আপনি বোম্বে থেকে পাড়ি দিয়েছিলেন আমেরিকা, সেটা বোধহয় আইনকে ফাঁকি দিয়ে। না, আইনকে ফাঁকি দিয়ে নয়। আমি বোম্বেতে থাকার সময় একটা জাহাজে চাকরি পেয়ে যাই, খালাসির কাজ। সেটা আইনসম্মতই ছিল। কিন্তু আমেরিকার নিউ ইয়র্কে যখন জাহাজটা প্রায় বছরখানেক পরে ভিড়েছিল, তখন বোধহয় খুব আইনসম্মত পদ্ধতিতে আপনি জাহাজ থেকে পালাননি। সেটা বৈধ ছিল না বটে। আই ওয়াজ এ ডিজার্টার। আমার বহুকালের ইচ্ছে ছিল আমেরিকায় গিয়ে সেটেল করব। আপনি আমেরিকায় বেশ কিছুদিন বড় বড় ট্রাক চালাতেন, তাই না? হ্যাঁ, আমেরিকায় গিয়ে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে হয়েছিল। তখন খুব কষ্টে গেছে, নানা রকম খারাপ কাজ করতে হয়েছিল। শেষে একটা গ্যারেজে জুটে গিয়েছিলাম হেল্পার হিসেবে। সেখানে ওইসব সুপার ট্রাক চালানো শিখে যাই। অ্যামনেস্টির সুবাদে আপনি মার্কিন নাগরিকত্ব পেয়ে গিয়েছিলেন, তাই না? হ্যাঁ, আমার জীবন খুব বিচিত্র। তাই দেখছি। আমেরিকা আপনার ক্রিমিনাল রেকর্ড ছিল কি? না। ঠিক বলছেন? হ্যাঁ। সুব্রত বক্সী আমাদের জানিয়েছেন আপনি সেখানে পুলিশের হাতে ধরা পড়েছিলেন এবং আপনার বিরুদ্ধে মার্ডার চার্জ ছিল। চার্জ ছিল ঠিকই, সেটা স্রেফ আমাকে প্যাচে ফেলা ছাড়া আর কিছুই নয়। যে মেয়েটি খুন হয়েছিল তার নাম কি জুলি? হ্যাঁ, জুলিয়া। আপনার স্ত্রী না গার্লফ্রেন্ড? স্ত্রী নয়, আমি বিয়ে করিনি। তাহলে গার্লফ্রেন্ড বলতে পারেন। তাকে খুন করেছিল একটা এক্সট্রিমিস্ট গ্রুপ। জুলি ওই সময় ওই গ্রুপের একজন মেম্বার ছিল। তখন বোধহয় টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেম হয়েছিল। যাকগে, আমি ওই পয়েন্টে স্টিক করতে চাচ্ছি না। ধন্যবাদ। আপনি বছরখানেক আগে দেশে ফিরে এসেছেন, তাই তো? হ্যাঁ, 1 বছর 1 মাস। কেন বলুন তো? আপনার তো এখানেই সেটেল করার ইচ্ছে ছিল। এখন আপনার মার্কিন নাগরিকত্ব বহাল রয়েছে। সত্যি কথা বলতে আমেরিকার মোহ আর আমার নেই। বাহ, চমৎকার। তা হঠাৎ মোহটা কেটে গেল কেন? শুধু টাকা রোজগার করাটা কারো জীবনের লক্ষ্য হতে পারে না, হওয়া উচিত নয়। আপনি কি একজন দার্শনিক? আগে না, আমি দর্শন শাস্ত্র পড়িনি, কিন্তু আমার অভিজ্ঞতা আমাকে খানিকটা দার্শনিক করেছে। বাহ, বেশ। কিন্তু এটাও কি সত্যি যে আপনি আমেরিকায় বিশেষ সুবিধা করতে পারেননি? এটা কোন সূত্রে জানলেন? আমাদের মার্কিন সোর্স জানিয়েছে দীর্ঘদিন ট্রাক চালানো, ফিলাডেলফিয়া একটা দোকান করার চেষ্টা, এনসাইক্লোপিডিয়া বিক্রি, এইসব করে আপনাকে পেট চালাতে হয়েছে। আমি এসব করেছি ঠিকই, তবে অর্ডারটা উলটপালট হয়ে গেছে। এনসাইক্লোপিডিয়া বিক্রি ছিল আমার প্রথম দিককার চেষ্টা, তারপর দোকান, তারপর ট্রাক চালানো। আর কিছু? হ্যাঁ, আমি একটা মিউজিক গ্রুপে ইনস্ট্রুমেন্ট বাজিয়েছি, হোটেলে আসার চাকরি করেছি। শেষ অবধি আমি একটা ব্যবসা শুরু করি। সেটা কি একটা জাপানি কোম্পানির সঙ্গে? আপনি তো সবই জানেন। হ্যাঁ, একটা জাপানি কোম্পানি আমাকে একটা ফ্র্যাঞ্চাইজি দিয়েছিল। সুব্রত বক্সির সঙ্গে আমার সেই সূত্রেই ভাব হয়। তারপর? আপনি যখন সবই জানেন তখন নতুন করে কি বলবো?
মানুষ যত কথা বলে ততই আমাদের কাজের সুবিধা হয়। তা হয়তো হয়, কিন্তু আপনি আমাকে ঝুটমুট হয়রান করছেন। সুব্রত বক্সী আমাকে পছন্দ করেন না বলেই তিনি আপনাদের নানা রকম ইনফরমেশন দিয়েছেন হয়তো। সুব্রত বক্সীর সঙ্গে কি আপনার একসময় খুব বন্ধুত্ব ছিল? আগে হ্যাঁ, উনি ওই জাপানি কোম্পানির একজন কর্তা ব্যক্তি ছিলেন। তাহলে তো উনি আপনার উপকারী করেছেন। হ্যাঁ, উনি আমাকে যথেষ্ট সাহায্য করেছিলেন। তারপর কি হলো? আপনি ওই সুন্দর স্ত্রীর প্রেমে পড়ে গেলেন নাকি? ব্যাপারটা ওরকম ভাবে বললে আমাকে লম্পট বলে ধরে নিতে আপনার সুবিধা হয়, তাই না? আপনি কি লম্পট নন বলে দাবি করছেন? আমি স্বভাবগতভাবে অবশ্যই লম্পট নই। তাহলে মিসেস অরুণিমা বক্সীর সঙ্গে আপনার সম্পর্কটা কিরকম ছিল? প্লেটোনিক? সম্পর্কটার জন্য আমাকে দায়ী করা অন্যায় হবে। খুলে বলুন। অরুণিমা বক্সী সুন্দরী হলেও তরুণী নন। আমার পক্ষে মেয়েদের বয়স অনুমান করা কঠিন, তবে মনে হয় 40-এর কাছাকাছি। সো হোয়াট? আপনাকে এই সম্পর্কটা মনে রাখতে বলছি। বলতে হবে না। অরুণিমা বক্সীর ডেট অফ বার্থ আমরা জানি। তার বয়স 39 আর আপনার বয়স 30, ঠিক তো? হ্যাঁ। আপনি কি মনে করেন যে 30 বছরের এক যুবকের সঙ্গে 39 বছরের এক মহিলার প্রেম হওয়া সম্ভব নয়? তা হতেই পারে। আজকাল নানা রকম রিলেশন তৈরি হচ্ছে। আপনার ক্ষেত্রে কি হয়েছিল? সুব্রত বক্সী আমাকে বিজনেসের ব্যাপারে সাহায্য করেছিলেন। নিউ ইয়র্কে আমার অফিসেরও ব্যবস্থা করে দেন। তিনি থাকতেন কুইন্সে। প্রায়ই আমাকে বাড়িতে নেমন্তন্ন করতেন। মিসেস বক্সী আমাকে বেশ পছন্দ করতেন। কি ধরনের পছন্দ? আমি গেলে খুশি হতেন, এটা লক্ষ্য করতাম। তারপর 2-3 মাসের মধ্যে তিনি আমার সঙ্গে ঘনিষ্ঠ হতে থাকেন। সেটা কিরকম ঘনিষ্ঠতা? ফিজিক্যাল? হ্যাঁ। আপনি রাজি হয়ে গেলেন? আমার উপায় ছিল না। মিসেস বক্সী আসলে কোম্পানি চালাতেন। তার ইচ্ছেতেই সব হতো। সুব্রতবাবু ছিলেন ফ্রন্ট মাত্র। তার মানে আপনি মিসেস বক্সীকে খুশি করার জন্যই তার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন। দেখুন, আমেরিকায় ফিজিক্যাল রিলেশনটা জলভাত। মিসেস বক্সী বাঙালি হলেও ওরা দুই পুরুষের আমেরিকান। উনি মার্কিন মেইন স্ট্রিমের মানুষ। বাংলা ভালো বলতেও পারতেন না, কোনো সংস্কারও মানতেন না। এই ব্যাখ্যা তো আপনার। আপনি তো আমার ব্যাখ্যাই শুনতে চাইছেন। হ্যাঁ, সেটা ঠিক কথা। বলুন, আপনার ভার্সনটাই শোনা যাক। আমি আমার ভার্সনটাই বলতে পারি, তা থেকে ডিডাকশন যা করার আপনি করবেন। আমার মনে হয় মিসেস বক্সী সেই সময় সুব্রতবাবুর উপর আকর্ষণ হারিয়ে ফেলেছিলেন। আমাকে উনি একসঙ্গে থাকার প্রস্তাবও দিয়েছিলেন। লিভিং টুগেদার? হ্যাঁ, আমি রাজি হইনি। রাজি না হওয়ার কারণ? দেখুন, আমি ওর প্রতি আসক্ত ছিলাম না। জীবিকার প্রয়োজনে ওকে খুশি করার চেষ্টা করতাম মাত্র। আপনাকে তো মোটেই ভালো লোক মনে হচ্ছে না মশাই। আমি ভালো লোক বলে দাবিও করছি না, তবে আমি ভীষণ রকমের খারাপ লোক নই। প্র্যাকটিক্যাল। জীবন সংগ্রাম করতে গিয়ে আমাকে নানা সময় নানা রকম আপোষরফা করতে হয়েছে। তাই দেখছি। তাহলে মিসেস বক্সীর কল্যাণে আপনার ব্যবসা ভালোই চলছিল? মোটামুটি। মিসেস বক্সী আমাকে ব্যবহার করতেন বটে, কিন্তু উনি খুব দরাজ মহিলা ছিলেন না, খুবই হিসেবি ছিলেন। তাতে তো আপনার ক্ষতি হয়নি। আপনি তার ওদের কর্মচারী ছিলেন না, কোলাবরেটর ছিলেন। মিসেস বক্সী কৃপণ হলে আপনার ক্ষতি কি? ঠিক কথা। আপাত দৃষ্টিতে আমার উপর কিন্তু ওর কোনো ফিনান্সিয়াল কন্ট্রোল থাকার কথা নয়, কিন্তু মিসেস বক্সীকে চিনলে ধারণা পাল্টে যেত। উনি আমার কাছ থেকে নিয়মিত নির্দিষ্ট হারে কমিশন নিতেন। ও বাবা, আমেরিকা সব হয় নাকি? কেন হবে না? সেটা তো আর সাধুর দেশ নয়। মিসেস বক্সী কি সুন্দরী ছিলেন বলে আপনার মনে হয়? না, তবে নিয়মিত ব্যায়াম ট্যায়াম করে নিজেকে ট্রিম রাখতেন। তার সঙ্গে তার হাজবেন্ডের রিলেশন কিরকম ছিল? ঝামেলাহীন। দুজনেই বেশ কুল কাস্টমার। ওদের বাড়িতে বা র্যাঞ্চে যখন গিয়েছি দুজনকেই বেশ ইন্টিমেট বলেই মনে হতো। ঝগড়া টগড়া শুনিনি।
আর সুব্রতবাবু তার স্ত্রীর অনুগত ছিলেন বলেই মনে হতো। আচ্ছা, সুব্রতবাবুর কি কোনো এক্সট্রা ম্যারিটাল রিলেশন ছিল? থাকলেও আমি জানি না, আমি নিজের কাজ কারবার নিয়ে ব্যস্ত থাকতাম। মিসেস বক্সির সঙ্গে আপনার রিলেশনটা সুব্রতবাবু টের পাননি? টের না পাওয়ার কথা নয়, আমার ধারণা সুব্রতবাবু সবই জানতেন। কিভাবে বুঝলেন? অন্তত দুবার উনি আমাকে ওর বাড়িতে খুবই অদ্ভুত সময় দেখতে পান। তাছাড়া মিসেস বক্সির সঙ্গে উইকেন্ড কাটাতেও আমি কয়েকবার বাইরে গেছি। সুব্রতদার তখন হয়তো কোনো ট্যুর থাকতো, কিন্তু টের না পাওয়ার কথা নয়। ওসব উইকেন্ডেও ওদের মধ্যে টেলিফোনে কথা হতো। তাহলে ব্যাপারটা খোলাখুলি হতো বলছেন? হ্যাঁ, অন্তত আমার তাই ধারণা। আপনি বেশ ফ্র্যাঙ্ক লোক, তাই না? কোনো লুকোছাপা নেই। আমার জীবনটাই যে এরকম, লজ্জা শরমের বালাই নেই। ভালো কথা। আপনি একসময় আমেরিকার জীবনে বীতশ্রদ্ধ হয়ে পড়েন, তাই না? হ্যাঁ, আমার আর ভালো লাগছিল না। এই ভালো না লাগার কারণ কি মিসেস বক্সি? উনিও নাকি জনা? জনা আর আমাকে নিয়ে যে রটনা হয়েছে তার অর্ধেক সত্য। অর্ধ সত্য নয় তো? অর্ধ সত্য মানে হাফ ট্রুথ? না, সেটা নয়। খুলে বলুন তো। জনা সুব্রতদার ছোট বোন, বয়স 20 হবে। সে পড়াশোনা করতে আমেরিকা গিয়েছিল। আর গিয়ে আপনার প্রেমে পড়ে গেল? হ্যাঁ, তাই। আচ্ছা, আপনি কি মেয়েদের খুব সহজে অ্যাট্রাক্ট করেন? আমি কিন্তু কিছু করি না। আমার কি করার আছে বলুন, ইফ দে ফল ফর মি। ঠিক কথা, আপনার চেহারাটা অবশ্য খুবই ভালো, বেশ হি ম্যানের মতো। জনার সঙ্গেও কি আপনার ফিজিক্যাল? না না, ছি, ওসব কথা বলবেন না। তাহলে? জনা রোমান্টিক মেয়ে, সেক্সি টাইপের নয়। আপনারা তাহলে প্রেমে পড়ে গেলেন? ওই যে বললাম, অর্ধেকটা সত্য। জনা প্রেমে পড়ল, কিন্তু আমার তো এত ভাবাবেগ নেই। আমি পোড় খাওয়া কাঠখোট্টা মানুষ। জীবনে মহিলা সঙ্গিনীর কখনো অভাব ঘটেনি। চেহারাটাই খানিকটা সেই জন্য দায়ী, কিন্তু প্রেমে পড়ার মতো মনটা আর আমার নেই। জনা পড়েছিল, সেটা স্বীকার করছি। তাই নেই অশান্তি? হ্যাঁ, মিসেস বক্সি জনাকে অপছন্দ করতে শুরু করেন আর আমার উপর আধিপত্য বাড়িয়ে দেন। সেটা কিরকম? আমাকে খুবই চোখে চোখে রাখতেন, ট্রেড করতেন। জনা কত দূর এগিয়েছিল? ফোন করত, রোমান্টিক কথাবার্তা বলতো, প্রেমে পড়লে যেমনটা বলে আর কি। আপনি প্রশ্রয় দিতেন? হ্যাঁ, দিতাম। মেয়েদের আমি সহজে চটাই না। আপনি বেশ বুদ্ধিমান মানুষ। বুদ্ধি না হলে কি আমার চলে? এবার মিসেস বক্সির খুনের ঘটনায় আসি। আমার যা বলার তা তো বলেছি। আবার বলুন। খুনের দিন সকালে আমি মিসেস বক্সির সঙ্গে ওর আয়রন সাইড রোডের বাড়িতে দেখা করি। উনি ডেকে পাঠিয়েছিলেন। শনিবার ছিল। কি কথাবার্তা হয়েছিল? উনি আমার উপর ভীষণ রেগেছিলেন। রাগের কারণ? সেটা বলেছি। হঠাৎ আমেরিকা থেকে চলে আসা আর ওদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করা হলো একটা কারণ। আর একটা কারণ ছিল জনা। আমি চলে আসায় নাকি জনা আমেরিকা থেকে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল। বুঝিয়ে সুজিয়ে ওকে নিরস্ত করা হয়। খুনটা হয়েছিল দুপুরে। খবর কাগজে তো তাই পড়েছি। তা আপনি বলতে যাচ্ছেন খুনটা আপনি করেননি? কেন করব সেটা তো বলবেন। মিসেস বক্সির সঙ্গে আর আমার বিজনেস রিলেশন ছিল না। দেশে ফিরে আসি, একে একে 3টে ট্রেলার কিনি। গত 8 মাসে আমার ব্যবসা মোটামুটি দাঁড়িয়ে গেছে। আর মিসেস বক্সির প্রতি আমার কোনো সেন্টিমেন্টও নেই। খুন করতে যাব কেন? মিসেস বক্সি কি আপনাকে ব্ল্যাকমেল করতে চেষ্টা করেছিলেন? আচ্ছা, ব্ল্যাকমেল করার ব্যাপারটা আপনাদের মাথায় কে ঢোকালো কে জানে। আমি তো খোলামেলা মানুষ, যা করেছি তা স্বীকার করি। আমার তো লুকোনোর কিছু নেই। আমাকে ব্ল্যাকমেল করার মতো গোপন কিছুই থাকতে পারে না। কিন্তু ভাইস ভার্সা, আপনি ওকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেননি তো?
আগে সেটাও পুলিশ বলছে, কিন্তু তারা এখনো কোনো সূত্র পাচ্ছে না। আমি বলি কি, একটু স্ট্রং হাত ছাড়া আমাকে নিয়ে টানা হেঁচড়া করাটা কিন্তু হাস্যকর হয়ে যাচ্ছে। আপনার পক্ষে মিসেস বক্সির গুপ্ত খবর জানা কি অসম্ভব? মিসেস বক্সি স্ট্রং মাইন্ডেড মহিলা। ওর গুপ্ত ব্যাপার বলতে আমার সঙ্গে ফিজিক্যাল রিলেশন। তিনি সেটা গোপন করতে যাবেন কোন দুঃখে? আর সুব্রতদাকে তো ওর কোনো ভয় ছিল না, বরং সুব্রতদাই ওকে ভয় পেতেন। আপনার অ্যালিবাই স্ট্রং নয় জানি, কিন্তু সেটা তো কোনো প্রমাণ হতে পারে না। মিহির বাবু, আপনি কিন্তু পুলিশকে যথেষ্ট হেল্প করছেন না। হেল্প করার দায়টা আমার কি বলুন? আপনি পুলিশের লোক যদি আমাকে অকারণে হ্যারাস আর থ্রেট না করতেন, তাহলে আমি নিশ্চয়ই হেল্প করতাম। আপনাদের ইন্সপেক্টর নাগ অত্যন্ত অভদ্র লোক। তিনি আমাকে প্রথম ইন্টারোগেশনের সময় থাপ্পড় মেরেছেন, আর কুৎসিত গালাগালের তো কোনো হিসাবই নেই। ওরা ধরেই নিয়েছেন খুনটা আমি করেছি, এখন কনফেস করে ফেললেই হয়। মিস্টার নাগের হয়ে আমি ক্ষমা চাইছি। কেন? নাগ সাহেবের হয়ে আপনি কেন ক্ষমা চাইবেন? আর ক্ষমা চাওয়াটা অর্থহীন। লোকটাকে দেখেই মনে হয় রাফিয়ান টাইপ, দরকার হলে আবার চটথাপ্পড় মারবে। আপনি কাজ উদ্ধারের জন্য ক্ষমা চাইছেন বটে, কিন্তু বিশ্বাস করুন, আমার আর বিশেষ কিছুই বলার নেই। জনাদেবী সম্পর্কে যদি কিছু জিজ্ঞেস করি? জনা সম্পর্কে যা বলার আগেই বলেছি। আপনি বলেছেন জনাদেবী সম্পর্কে আপনি ইন্টারেস্টেড নন। হ্যাঁ, এবং সেটা সত্যি কথা। মেয়েদের নিয়ে রোমান্টিক চিন্তা করার মতো অত সময় আমার হাতে নেই। জনাদেবী কি এখন আপনার প্রতি দুর্বল? তা জানি না, তবে মাঝে মাঝে চিঠি দেয়, ফোনও করে। আপনি চিঠির জবাব দেন না? দেব না কেন? তবে তাতে ভালোবাসার কোনো কথা থাকে না। জনাদেবীর চিঠিতে কি ভালোবাসার কথা থাকে? খুব থাকে, তবে সেসব হচ্ছে শ্যাম্পেনের ফ্যানের মতো, ওর মধ্যে বস্তু খুব একটা থাকে না। আপনি তো দেখছি নরনারীর প্রেমে বিশ্বাসী নন। আপনাকে তো বলেছি আমি খাটিয়ে পিটিয়ে মানুষ। দেশে ফিরে আসার পর নতুন করে আবার জীবন সংগ্রাম করতে হচ্ছে। নেপাল, ভুটান, আসাম, পাঞ্জাব এসব জুড়ে নেটওয়ার্ক তৈরি করতে চারটিখানি কথা নয়। আচ্ছা, আপনার ফ্যামিলি সম্পর্কে যদি কিছু জানতে চাই? স্বচ্ছন্দে জানতে চাইতে পারেন। আপনার বাবা মা? বাবা রিটায়ার্ড পোস্টমাস্টার, সামান্য পেনশন পান। মা বরাবর হাউসওয়াইফ। দুজনেই নানা রকম অসুখে ভুগছেন। আমার দুই দাদা আছেন, একজন কমার্শিয়াল আর্টিস্ট, তার প্রচুর পয়সা। তিনি আলাদা হয়ে গেছেন। মেজদাদাও আলাদা, তিনি চাকরি করেন দিল্লির একটা ইংরেজি পত্রিকায়। মোটামুটি এই হচ্ছে আমার ফ্যামিলি। মা বাবাকে কে দেখে? কেউ দেখে না। তারা দুজনেই এখন পরস্পরের দেখাশোনা করেন। আমেরিকা থেকে ফিরে আসার পর আমি তাদের কাছে থাকি, কিন্তু কাজের চাপে তাদের উপর বিশেষ নজর দিতে পারি না। কিন্তু এসব কেন জানতে চাইছেন? এগুলো তো আপনার কেসে ইরেলেভেন্ট। আমি আসলে আপনাকে অফ গার্ড ধরতে চাইছি। অসতর্ক মনে হঠাৎ যদি কিছু রিলেভেন্ট বলে ফেলেন। মিহির একটু হেসে বলে, আপনার কি এখনো ধারণা যে আমি সত্য গোপন করছি? অফকোর্স, আপনার চোখে মুখে পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি সত্যি কথা বলছেন না, অন্তত সব সময় নয়। কি যে বলেন সবরবাবু, গোপন করার মতো কিছুই নেই আমার। আচ্ছা, এমনও তো হতে পারে যে আপনি ইচ্ছে করে গোপন করছেন না। হয়তো যেটা সামান্য কোনো ঘটনা, যা হয়তো কোনো একটা কথা বা আচরণ যেটাকে আপনি খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু সেটা তদন্তের পক্ষে খুবই গুরুতর হয়ে দাঁড়াতে পারে। একটা দীর্ঘশ্বাস ফেলে মিহির বলে, আমি থ্রিলার পড়ি। একসময় আমেরিকায় লং ডিস্টেন্স ড্রাইভের পর মোটেলের সময় কাটানোর জন্য বই পড়তাম। কাজে আপনি যা বলছেন সেটা বুঝতে আমার অসুবিধা হচ্ছে না, কিন্তু আপাতত কিছুই তেমন মনে পড়ছে না আমার। পড়লে জানাবো। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, জনাদেবী দেখতে কেমন তা বলবেন? হঠাৎ এই প্রশ্ন কেন? এমনি কৌতূহল মাত্র। এই যাবৎ যে কজন পুলিশের লোক দেখেছি তার মধ্যে আপনাকেই ইন্টেলিজেন্ট বলে মনে হয়েছে। ফালতু প্রশ্ন করার লোক আপনি নন। তবে মেয়েদের রূপের ব্যাপারে আমার মতামতকে গুরুত্ব দেবেন না। আমার সৌন্দর্য বিচারের চোখ নেই। আমার এক খুঁড়তুতি বোন আছে, তার সঙ্গে আমার খুব ভাব। সে বলে, দুহুদা, তুই কিন্তু তোর পাত্রী দেখতে যাস না, একেবারে কেলোর কীর্তি হবে।
সবার মৃদু হেসে বলল, তা হোক, তবে আপনার জাজমেন্টে আমি শুনতে আগ্রহী। জনা হলো গুডি গুডি টাইপ, শুনেছি খুব ভালো ছাত্রী, যাদবপুর থেকে এমটেকে ফার্স্ট ক্লাস পেয়েছিল। ভালো ছাত্রীরা দেখতে যেমন হয় জনা তেমনই, চোখে ভারী চশমা, মুখ গম্ভীর, হাসি ঠাট্টা নেই, কথাবার্তা কম, রং একটু ফ্যাকাশে, স্বাস্থ্য রোগা এবং মুখটা রসকসীন। বাহ, এই তো চমৎকার বিবরণ দিলেন। কে বলে আপনার বিচারকের চোখ নেই? কমপ্লিমেন্ট দিচ্ছেন? থ্যাংক ইউ। এবার বলি, জনা কেমন টাইপের মেয়ে? ডেসপারেট, রাগী, টেম্পারমেন্টাল, মুডি নাকি ঠান্ডা ভালো মানুষ? বোঝা মুশকিল, ওর এক্সপ্রেশন তেমন নেই। তাছাড়া আমি ওকে স্টাডি করিনি কখনো। কথা টথা বলতাম ঠিকই, তবে মনোযোগ দিইনি। সুব্রত বক্সী কি তার বোনেরই মতো? না না, সুব্রত দা অন্যরকম, দারুণ স্মার্ট, আড্ডাবাজ, বুদ্ধিমান, ডাউন টু আর্থ, বেশ ভালো স্কলার বটে। শুধু ওর দাম্পত্য সম্পর্কটাই গোলমেলে। কিরকম গোলমাল? সেটা তো বলেছি আপনাকে। আবারও না হয় বলুন। উনিও স্ত্রীকে খুব তোয়াজ করতেন, খুবই খাতির করতেন, কিন্তু আমার কেন যেন মনে হতো স্ত্রীকে উনি মোটেই ভালোবাসেন না। বিশেষ কোনো লক্ষণ দেখেছেন কি? ঠিক সেভাবে বলা যায় না, তবে অরুণিমা বক্সী যে আমার সঙ্গে ইনভলভ এটা জেনে ওর কিন্তু কোনো ভাবান্তর ছিল না। আর স্ত্রী ব্যভিচারিণী হলে স্বামীর তো স্বাভাবিকভাবে রিয়েক্ট করা উচিত, তাই না? আচ্ছা, উনি নপুংসক নন তো? মিহির হেসে ফেলে বলল, তা তো আমার জানা নেই। মিসেস বক্সী তার স্বামীর সম্পর্কে কোনো মন্তব্য আপনার কাছে করেননি? না, ওই ব্যাপারে উনি খুব রিজার্ভ ছিলেন। ওর স্বামী ইম্পর্টেন্ট কিনা তা আমাকে বলবার লোক উনি নন। আমাদের ইন্টিমেসিটি শুধু ফিজিক্যাল লেভেলেই ছিল, হৃদয় ঘটিত কিছু নয়। তাহলে উনি জনাকে হিংসা করতেন কেন? ফিজিক্যাল পজিশন তো একটা পজিশন, উনি ওটাও ছাড়তে চাননি। আচ্ছা ঠিক আছে, এই প্রসঙ্গটা থাক। এবার মিসেস বক্সির মৃত্যু প্রসঙ্গে আসি। উনি মারা যায় আপনি কি দুঃখ পেয়েছেন? যে কারণ মৃত্যুই দুঃখজনক। আপনি আপনার কথা বলুন। হ্যাঁ, আই ফেল্ট স্যাড। কে ওকে খুন করতে পারে বলে মনে হয়? নো আইডিয়া। পুলিশ যে কতবার কতভাবে এই প্রশ্ন করেছে তার হিসাব নেই। জানি, পুলিশকে একই প্রশ্ন বারবার করতে হয়। উইথ থার্ড ডিগ্রি? শবর দাশগুপ্ত ম্লান একটু হেসে বলল, পুলিশের কাজ তো ভালো কাজ নয়। অপরাধী আর অপরাধ যে কত জটিল আর কুটিল তা যদি জানতেন তাহলে রাগ করতেন না। পুলিশের কাজ কিরকম এবং কাদের নিয়ে তা আমি খানিকটা জানি, কিন্তু ইন্টেলিজেন্ট হতে পুলিশের বাধা কোথায় বলুন তো? আপনাদের ওই মিস্টার নাগের কথাই ধরুন। কথা নেই বার্তা নেই, হঠাৎ করে ঠাস করে একটা চড় মেরে বসলেন, যেন মারের চোটে আমি স্বীকারোক্তিটা করে বসবো। আমি ওকে উল্টে মারলে কি হতো জানেন? জানি, আপনি ফিজিক্যালি একজন স্ট্রং ম্যান, হয়তো ক্যারাটে জানেন। ক্যারাটে জানি বলি রক্ষে, আমরা ক্যারাটের সঙ্গে ধৈর্য এবং স্থৈর্যও শিখেছি, কাজেই চরম প্রয়োজন ছাড়া কাউকে মারি না। আর মার্শাল আর্ট তো মারপিট নয়, ওটা একটা ধরন। জানি, তবে আমি তো নাগ নই, আপনার সঙ্গে খারাপ ব্যবহারও করিনি। আপনার কথা আলাদা, আপনি শুধু ভালো ব্যবহারই করেননি, অকারণে হাজতবাসের হাত থেকেও মুক্তি দিয়েছেন, সেজন্য আমি কৃতজ্ঞ। ধন্যবাদ, আশা করি আপনি কোঅপারেট করবেন। করব। আপনার মোডাস অপারেন্ডি খুবই বাস্তবসম্মত এবং লজিক্যাল। মিসেস বক্সির খুনিকে যদি ধরতে পারেন তাহলে আমি খুশি হব, কিন্তু মুশকিল হলো আমার কাছে তেমন কোনো তথ্য নেই যা আপনার সাহায্যে আসতে পারে। ধন্যবাদ। আচ্ছা, মিসেস বক্সি কিভাবে খুন হন তা তো আপনি জানেনই। হ্যাঁ, ওকে গলা টিপে খুন করা হয়েছিল। ওর বাড়িতে আপনি গিয়েছিলেন সকাল 8:15, ঠিক তো? 2-1 মিনিট এদিক সেদিক হতে পারে, তবে মোটামুটি সোয়াটাই ধরে নিতে পারেন। বাড়িতে গিয়ে কি দেখলেন? বিশাল বাড়ি, বিশাল কম্পাউন্ড। মিসেস বক্সিদের ফ্যামিলি বনেদে বড় লোক।
আয়রন সাইড রোডের মতো ঘ্যাম জায়গায় ওরকম বাড়ির দাম কয়েক কোটি টাকা। হ্যাঁ, সে তো বটেই। বাড়ি দেখে আমি টেরা হয়ে গিয়েছিলাম। শুনেছি একজন দারোয়ান আর একটা চাকর সেই বাড়ি মেইনটেইন করে। ঠিকই শুনেছেন। তারপর বলুন, সকাল 8:15 পৌঁছে আপনি কি দেখেছিলেন? নাথিং অফ এন ইম্পর্টেন্স। ফটক দিয়ে ঢোকার সময় দারোয়ান আটকালো। তার কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক থাকে, সেটা দেখে ছেড়ে দিল। আমি 2-1 মিনিট দাঁড়িয়ে বাগানটা দেখলাম, তারপর বৈঠকখানায় ঢুকলাম। একজন চাকর এসে স্লিপ লিখিয়ে নিয়ে ভেতরে গেল। 2-3 মিনিটের মধ্যেই মিসেস বক্সি এসে ঘরে ঢুকলেন। ডেস্ক্রাইভার, ওকে কিরকম মুড আর কিরকম পোশাকে দেখলেন? গায়ের উপর একটা কিমোনো ছিল, গাঢ় বেগুনি রঙের উপর একটা ড্রাগন আঁকা। মনে হলো খাঁটি জাপানি জিনিস। এ তো গেল পোশাক। মুড একটু অফ ছিল। আমাকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরলেন। চাকর বাকরদের সামনেই? চাকরটা বোধহয় তখন বেরিয়ে গিয়েছিল, ঠিক লক্ষ্য করিনি। তবে কে দেখলো কে না দেখলো উনি তার পরোয়া করতেন না। আচ্ছা, আপনার কি মনে হয় না উনি আপনার প্রতি ইমোশনালি অ্যাটাচ ছিলেন? সেদিনই প্রথম মনে হলো, মেবি শি ইজ সিরিয়াসলি ইন লাভ উইথ মি। আগে মনে হয়নি? ইমোশনের চেয়ে ওর বোধহয় সেক্সুয়াল আর্জটাই বেশি ছিল বলে মনে হতো। উনি আপনাকে চিঠিপত্র লিখতেন না? হ্যাঁ, মাঝে মাঝে লিখতেন। লাভ লেটার? ঠিক লাভ লেটার বলা যায় না। আমি হঠাৎ আমেরিকার কারবার গুটিয়ে চলে আসায় উনি ক্ষুব্ধ হয়েছিলেন। ওর ধারণা আমাকে বিট্রে করেছি। আপনি হঠাৎ করে চলে এলেন কেন? হঠাৎ করে আসিনি। মাস 2 ধরে ধীরে ধীরে কাজ কারবার গুটিয়ে তৈরি হয়ে এসেছি। তবে ব্যাপারটা সুব্রত দা বা তার স্ত্রীকে জানাইনি। জানাননি কেন? আমার বিশ্বাস ওরা বাগড়া দিতেন, বিশেষ করে মিসেস বক্সি। ওদের তো সন্তান নেই, না? না। হঠাৎ এই প্রশ্ন কেন? এমনি হঠাৎ মনে হলো। ওরা অবশ্যই অ্যাডপ্ট করার কথা ভাবছিলেন। অ্যাডপ্ট কি শেষ পর্যন্ত করেছিলেন? যতদূর জানি না। সুব্রত বাবুর বয়সটা এখন কত? আপনারা তো এখন তার সঙ্গে যোগাযোগ রাখছেন, আপনারাই তো সেটা জানবেন। আমি কেসটা সদ্য হাতে নিয়েছি। সুব্রত বাবু তার আগে আমেরিকায় ফিরে গেছেন, আর ওর বায়োডাটা এখন আমার স্টাডি করা হয়নি। 45-46 হবে। বিয়ে করার বয়স আছে বলছেন? নিশ্চয়ই। ওই দেশে এখনো অনেকে এই বয়সে প্রথম বিয়ে করে। আপনি কি সত্যি জানেন না সুব্রত বাবুর কোনো প্রেমিকা বা বান্ধবী আছে কিনা? সত্যি জানি না। থাকা কি সম্ভব? থাকতেই পারে, কোয়াইট নর্মাল। হ্যাঁ, তারপর অরুণিমা বক্সির সঙ্গে আপনার দেখা হওয়ার ঘটনাটা বলুন। উনি আমাকে এমব্রেস করলেন, বলেছি তো। হ্যাঁ, কিছুক্ষণ ইমোশনাল কথাবার্তা বললেন, তার মধ্যে প্রেমের কথাই ছিল। ও আই লাভ ইউ সো মাচ, আই মিস ইউ সো মাচ, ও ডিয়ারেস্ট, ও ডার্লিং, ও সুইট হার্ট, এইসব আর কি। আপনার রিয়াকশন কি হলো? খুব একটা কিছু নয়, বরং বছরখানেক বাদে ফের এসব আমার খারাপই লাগছিল। ভদ্রমহিলার জন্য একটু দুঃখ হচ্ছিল। এনি সেক্স? বি সেন্সিবল মিস্টার দাশগুপ্ত। ইট ওয়াজ আর্লি ইন দ্য মর্নিং, আর আমাদের আগের রিলেশনটা তখন ছিল না। অন্তত আমি এখন একদম আলাদা মানুষ। ওকে ওকে, ঝগড়া হলো কেন? ঝগড়া? না, ঝগড়া হয়নি তো। ঝগড়া হতে দুটো পক্ষ লাগে। আমি সম্পূর্ণ প্যাসিভ ছিলাম। উনি একটু উত্তেজিত হয়ে পড়েছিলেন। উত্তেজিত হলেন কেন? উনি পুরনো কথা তুলে আবার আমাদের আগের সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। আমেরিকায় ফিরে যাওয়ার জন্য ঝোলাঝুলি করতে থাকেন। এমনকি সুব্রতদাকে ডিভোর্স করে আমাকে বিয়ে করার প্রস্তাবও দিয়ে ফেলেছিলেন। দেখলাম ভদ্রমহিলা আমার জন্য বেশ পাগল হয়ে উঠেছেন, খুব ডেসপারেট। অথচ আমি ওকে কুল, ক্যালকুলেটিং অ্যান্ড ক্রুয়েল টাইপ বলে জানতাম। বেহিসেবি হওয়ার মতো মহিলা উনি ছিলেন না। আপনি ওর প্রস্তাবে সায় দেননি বোধ হয়।
দেওয়া সম্ভব ছিল না। আমার জীবনের ধারা পাল্টে গেছে। তাছাড়া আপনাকে তো আমি বলেইছি, আমি ওর প্রতি কখনোই অ্যাট্রাক্টেড ছিলাম না। উনি আমাকে ব্যবহার করেছেন, আমি নিজেও ব্যবহৃত হতে দিয়েছি, লাইক এক জিগলো, তার বেশ কিছু নয়। সেদিন কি আপনি ওর প্রস্তাবে রেগে গিয়েছিলেন? একটুও না, বলেছি তো, ভদ্রমহিলার জন্য আমার করুণাই হচ্ছিল। আমি খুব শান্তভাবে ওকে বোঝানোর চেষ্টা করছিলাম লজিক্যালি, কিন্তু উনি ক্রমশ রেগে উঠছিলেন, ধৈর্য হারিয়ে ফেলছিলেন। রেগে গিয়ে কি করলেন? চেঁচামেচি করলেন, কাঁদলেন, আমাকে যা খুশি বলে অপমান করলেন। আমি কিছুই গায়ে মাখিনি। আচ্ছা, বাড়িতে কজন ঝিচা করছিল বলে আপনার অনুমান? খুব বেশি নয়, দারোয়ান আর একজন চাকরকে আমি দেখেছি। কোনো মহিলা? না, কারো কোনো সাড়া শব্দ পাইনি। বাই দ্য ওয়ে, আপনি সেদিন কিসে করে ওর বাড়িতে গিয়েছিলেন? আমার একটা গাড়ি আছে। নিজে চালান? তা তো বটেই। কি গাড়ি আপনার? হুন্ডাই। আচ্ছা, মিসেস বক্সি কি আপনাকে মারধর করেছিলেন? উত্তেজনার বশে উনি আমাকে একটা চড় মারেন, গালে খামচি দেন। পুলিশ সেই দাগ থেকে ধারণা করে নেয় আমি যখন গলা টিপে মারছিলাম তখন নাকি উনি আত্মরক্ষার জন্য আমাকে খামচি দিয়েছিলেন। পুলিশ খুব সরল পথে চলতে চায়, তাই না? ব্যাপারটাকে আপনি বা জটিল ভাবছেন কেন? আমি জটিল ভাবছি না। আপনারা যত সরল সিদ্ধান্তে আসছেন আমার পক্ষে পরিস্থিতি তত জটিল হয়ে উঠছে। এই যে আপনি আমাকে তলব করে লালবাজার টেনে এনেছেন, তাতে আমার কত জরুরি কাজ নষ্ট হচ্ছে তা কি জানেন? কেসটা খুনের, তাই আমাদের একটু সিরিয়াস হতে হয়েছে। তার উপর সুব্রত বক্সির কিছু পাওয়ারফুল কানেকশন আছে বলে আমাদের উপর প্রেশার আসছে। যদিও আপনার একটু হ্যারাসমেন্ট হচ্ছে, তবু একটু বিয়ার করুন। আপনাকে হয়তো আরো ইন্টারোগেট করা হবে। আপনার সঙ্গে কতক্ষণ ছিলেন? খুব বেশি হলে ঘন্টাখানেক। তার বেশি নয় বলছেন? না, বরং 2-4 মিনিট কমই হবে। আপনি যখন চলে আসেন তখন কি মিসেস বক্সি শান্ত ছিলেন? মানে প্যাসিফাইড হয়েছিলেন কি? না, উই পার্টেড উইথ আ বিটার নোট। শি ওয়াজ আপসেট। আর আপনি? আমি খুবই হেল্পলেস ফিল করছিলাম। মিসেস বক্সির মতো কঠিন মানুষ যে এতটা ইমোশনাল হতে পারেন সে ধারণাটা আমার ছিল না। এই যেন মিসেস বক্সি নয়, অন্য কেউ, যেন বয়ঃসন্ধির কোনো কিশোরী। সাধারণত কম বয়সে প্রথম প্রেমে দাগা খেয়ে মেয়েরা ওরকম ভেঙে পড়তে পারে, কিন্তু মিসেস বক্সির মতো প্র্যাকটিক্যাল, ডাউন টু আর্থ, সেন্সিবল মহিলাদের ওরকম তো হওয়ার কথা নয়। আপনার কি মনে হয় উনি অভিনয় করেছিলেন? না, একেবারেই না। অভিনয় কেন করবেন? আপনাকে ইমপ্রেস করার জন্য? না না মিস্টার দাশগুপ্ত, অভিনয় হতেই পারে না। অভিনয় হলে ঠিকই ধরতে পারতাম। তাহলে এই নতুন রূপের মিসেস বক্সিকে দেখে আপনি ইমপ্রেসড? তা একরকম বলতে পারেন। আপনি কি একটু সফট হয়ে পড়েননি? সফট কথাটার বাঁকা অর্থ যদি না ধরেন তবে বলতে পারি, হ্যাঁ, ওর প্রতি সহানুভূতিও হচ্ছিল, কিন্তু আমি একজন ওয়েদার বিটেন ম্যান, বয়স 30 হলেও অভিজ্ঞতায় পোড় খাওয়া মানুষ। সহানুভূতি হয়েছিল বটে, কিন্তু সেটা কোনো দুর্বলতা নয়। ওকে আর প্রশ্রয় দেয়া কিংবা ওর কুক্ষিগত হয়ে পড়া আমার পক্ষে সম্ভব ছিল না। খুনটা কখন হয় তাকে আপনি জানেন? আপনাদের কাছ থেকেই জেনেছি, দুপুর 2-2:30 নাগাদ। সে সময় আপনি কোথায় ছিলেন? সেটাও পুলিশকে বলেছি, কিন্তু তারা আমার কথা বিশ্বাস করছে না। তবু আরেকবার বলুন, আমি হয়তো বিশ্বাস করতে পারি। দুপুরে 1-1:30 থেকে বিকেল 4টা পর্যন্ত আমি আমার একটা ট্রাকের মধ্যে শুয়ে ঘুমোচ্ছিলাম। কোথায়? বেলতলায় আমার ট্রলারগুলো রাখার জন্য আমি একটি জমি লিজ নিয়েছি। ছোটখাটো সারাইয়ের কাজে হয় সেখানে। সেদিন আমি নিজেই আমার ট্রাকের একটা জখম চাকা মেরামত করছিলাম। খুব পরিশ্রান্ত হওয়ায় ড্রাইভারের কেবিনে উঠে শুয়ে পড়ি। কোনো সাক্ষী আছে? না। আপনার গ্যারেজ পাহারা দেয় কে? ওয়াচম্যান আছে। ওয়াচম্যান আপনাকে দেখেনি?
সেদিন ওয়াচম্যান ছুটি নিয়েছিল। ভোর রাতে তার মা মারা যায়, ফলে কেউ ছিল না। ওয়াচম্যানকে পুলিশ জেরাও করেছে। জানি। মিসেস বক্সির বাড়ি থেকে বেরিয়ে আপনি কোথায় গেলেন? ডোভার লেনে, আমার অফিসে। সেদিন আমার দম ফেলার মতো সময় ছিল না। সেখান থেকে বেরিয়ে বেলতলা যাই। আপনার অ্যালিবাই কিন্তু দুর্বল। কান্ট হেল্প ইট। এবার কি আমি যেতে পারি? পারেন, আসুন। তুমি এই বাড়ির কাজের লোক ভিখু? আগে হ্যাঁ। কতদিন হলো এই বাড়িতে কাজ করছো? প্রায় 10 বছর। বাড়ি কোথায়? ছাপড়া জেলা। এই বাড়িতে কিভাবে কাজে ঢুকলে? আমার কাকা এই বাড়িতে কাজ করত। কাকা এখন দোকান করে। আমাকে কাকা চাকরিতে ঢুকিয়ে দিয়ে গেছে। তুমি তো বেশ ভালো বাংলা বলো। আমি তো জন্ম থেকেই কলকাতায় আছি, এইখানেই মানুষ। এই বাড়িতে তোমার কাজ কি? এই বাড়িতে তো কেউ থাকে না। আমার কাজ ঘরদোর বিছানা টিছানা সব পরিষ্কার রাখা। বছরে একবার মেম সাহেব আসেন, তখন তার দেখভাল করতে হয়। মেম সাহেবের বাপের বাড়ির লোকেরা কোথায়? মেম সাহেবের তো কেউ নেই। বড় মালিক আর মালকিন এখানে থাকতেন না, আমেরিকায় থাকতেন। সেখানে একটা অ্যাক্সিডেন্টে দুজনেই মারা যান। এ বাড়িও বিক্রির চেষ্টা চলছে। তোমাকে কত মাইনে দেয়া হয়? 2500 টাকা। বাড়ির কাজের লোকের পক্ষে মাইনেটা তো ভালোই, কি বলো? না সাহেব, এই টাকায় সংসার চালানো মুশকিল। তোমার সংসারে কে আছে? আমার বউ আর 4 ছেলে মেয়ে, 2 বেটা 2 বেটি। এই বাড়িতেই থাকো? না সাহেব, ফ্যামিলি নিয়ে এই বাড়িতে থাকার হুকুম নেই। আমার পরিবার থাকে তিলজলায়, একটা বস্তিতে। তোমার চলে কি করে? আমার বউও কাজ করে, বাড়ির কাজ। ফ্যামিলি নিয়ে এখানে থাকার হুকুম নেই কেন? এই বাড়িতে তো আউট হাউস আছে, সেগুলো ফাঁকাই পড়ে থাকে। বাচ্চা কাচ্চা থাকলে বাড়ি নোংরা করবে, বাগানের গাছপালা ছিঁড়বে, এই জন্যই হুকুম নেই। তাছাড়া অনেকে বাড়ি দখল টখল করে নেয়। এই বাড়িতে তো অনেক দামি দামি জিনিস রয়েছে দেখছি। তোমাকে কি মেম সাহেব খুব বিশ্বাস করতেন? তা জানি না, তবে থানায় আমার নাম ঠিকানা ফটো সব রেকর্ড করা আছে। কোনো জিনিস চুরি গেলে পুলিশ তো আমাদেরই ধরবে। এবার ঘটনার দিনের কথা বলো। ঘটনার দিন সকালে মেম সাহেব আমাকে ডেকে বলে দিলেন একজন বাবু দেখা করতে আসবেন, ঘরদোর যেন ফিটফাট থাকে। ঘরদোর তো ফিটফাটই আছে দেখছি। হ্যাঁ সাহেব, এ বাড়ি সবসময় ফিটফাট থাকে। তবু মেম সাহেব বললেন বলে আমি আরো একটু ঝাড়পোছ করলাম। আচ্ছা, মেম সাহেব কিরকম লোক ছিলেন বলে তোমার মনে হয়? ভালো লোক ছিলেন। কিরকম ভালো? ঝুট ঝামেলা কিচ্ছু করতেন না, চুপচাপ থাকতেন। রাগী মানুষ ছিলেন? বেয়াদবি বরদাস্ত করতেন না। আমাদের খুব ফিটফাট থাকতে হতো, নোংরা দেখলেই রেগে যেতেন। কাজে খুশি হলে বকশিস দিতেন নাকি? না, বকশিস দিতেন না। উনি কি কৃপণ ছিলেন? না সাহেব, কিন্তু বকশিস দিতেন না। তোমাদের মাসের মাইনে কে দিত? সতুবাবু, মেম সাহেবের সম্পর্কে দাদা, নিউ আলিপুরে থাকেন। সতুবাবু কি প্রতি মাসে নিজে এসে টাকা দিয়ে যেতেন? না, আমরা গিয়ে নিয়ে আসতাম। সতুবাবু কি এ বাড়ির দেখাশোনা করতেন? হ্যাঁ, তবে উনি খুব একটা আসতেন না। ইদানিং এক প্রমোটার বাবুকে নিয়ে মাঝে মাঝে এসে মাপজোক করতেন। প্রমোটারকে চেনো? ঘোষ বাবু, শুনেছি খুব বড় প্রমোটার।
তার সঙ্গে তোমার কোনো কথাবার্তা হয়েছে? না সাহেব, উনি আমাদের সঙ্গে কথাবার্তা বলবেন কেন? এবার ঘটনার দিনের কথা বলো তো, সেই বাবুটি কখন এলেন? 8টার পরে। চেহারা কেমন? লম্বা চওড়া চেহারা, হিরোর মতো। দেখে কিরকম মনে হলো? আমি ভেবেছিলাম ফিল্ম স্টার হবেন বোধহয়। মেম সাহেবের সঙ্গে তার কি কথাবার্তা হলো জানো? না সাহেব। মেম সাহেব কি তাকে গিয়ে জড়িয়ে ধরেছিলেন? তা হতে পারে, আমি ওইসব দেখিনি। উনি কতক্ষণ ছিলেন? 1 ঘন্টার মতো হবে, একটু কমও হতে পারে। তুমি কি কফি বা চা দিয়েছিলে? মেম সাহেব বলেছিলেন যেন কথাবার্তার সময় ওদের ডিস্টার্ব না করি, তাই আমি দরজা বন্ধ করে দিয়েছিলাম, আর ভেতরে যাইনি। তবে দরজার কাছেই ছিলাম, যদি ডাকেন তাহলে যেন শুনতে পাই। ভেতরে কি কথাবার্তা হয়েছিল শুনতে পেয়েছিলে? মেম সাহেব রাগারাগি করছিলেন, তবে আমি ইংরেজি জানি না বলে কিছু বুঝতে পারিনি। মেম সাহেব কি কান্নাকাটিও করেছিলেন? হ্যাঁ, বাবুটি চলে যাওয়ার পর মেম সাহেব খুব আপসেট ছিলেন। তুমি কি একেবারে ইংরেজি জানো না? এই যে বললে আপসেট। দুটো একটা শব্দ জানি সাহেব। সেরকম কোনো শব্দ মনে করতে পারো? মেম সাহেব একবার বাস্টার্ড বলে গাল দিয়েছিলেন, মনে আছে। ব্যাস? হ্যাঁ, আর কিছু মনে নেই। বাবুটি যখন বেরিয়ে যায় তখন তাকে দেখেছো? না সাহেব, আমি ভেতর দিকের দরজার পাশে ছিলাম, বাবু সামনের দরজা দিয়ে বেরিয়ে গিয়েছিলেন। তুমি জানো যে মেম সাহেব বাবুটিকে চড় মারেন? জানি সাহেব, আমি শব্দ শুনেছি। আর কিছু? দারোয়ান বলরাম বলছিল বাবুর বাগাল দিয়ে রক্ত পড়ছিল। বাবুর রুমাল দিয়ে গাল চেপে গিয়ে গাড়িতে ওঠেন। মেম সাহেবকে তারপর কেমন দেখলে? উনি খুব আপসেট ছিলেন, ইংরেজিতে কি সব বলতে বলতে দোতলে উঠে গেলেন। সেদিন দুপুরে লাঞ্চ করেছিলেন কি? না সাহেব, আমি বেলা 12:30 ওর দরজায় নক করি। উনি সাড়া দেননি? হ্যাঁ, দরজা খুলে দিয়ে বললেন আমি কিছু খাবো না, দুধ থাকলে 1 গ্লাস ঠান্ডা দুধ দিতে বললেন। দুধটা খেয়েছিলেন? হ্যাঁ সাহেব। তারপর কি করলেন? ঘরে চুপচাপ শুয়েছিলেন বলেই মনে হয়। খুনটা কটার সময় হয় তুমি জানো? হ্যাঁ সাহেব, পুলিশের কাছ থেকে তো শুনেছি বেলা 2টো থেকে 2:30টার মধ্যে। তুমি তখন কোথায় ছিলে এবং কেন, তা পরিষ্কার করে বলো। জেরার বাকি অংশ এবং গল্পের বাকি অংশ আপনারা শুনবেন আগামীকাল দুপুর 3টায় আমাদের এই গল্পের দ্বিতীয় পর্বে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সবর সিরিজের একটি গল্প মারিচ। গল্প পাঠিয়েছিলাম আমি কল্লোল। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন আমাদের চ্যানেলে, আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। অন্যান্য গল্প যেগুলো আছে আপনারা ঘেটে ঘুটে দেখে যদি পছন্দ হয় সেখান থেকে গল্প শুনতে পারেন। অনেকেই এমন কিছু গল্পের রিকোয়েস্ট আমাকে করছেন যেগুলো অলরেডি আমাদের চ্যানেলে করা আছে, যেমন ড্রাকুলা, ব্রাম স্টোকার ড্রাকুলা, হুমায়ুন আহমেদের দেয়াল, এগুলো কিন্তু আমাদের চ্যানেলে করা আছে। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলে যাই, আমার গল্প শুধুমাত্র গল্প কথন বাই কল্লোল এই চ্যানেলে পাবলিশ করা হয়, অন্য কোনো চ্যানেলে পাবলিশ করা হয় না। অন্য কোনো চ্যানেল আমার চ্যানেল না, ওটাও আমার চ্যানেল না, ওটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিছু কিছু গল্প দেখা গেছে আগের দিনে যে গল্পগুলো আমি দিতাম সেই গল্পগুলো অনেক সময় কপি করে রাখতো অনেকে, সেই গল্পগুলো সামহাও আমার এখান থেকে রিমুভ করতে হয়েছিল, সেগুলো তারা তাদের চ্যানেলে আবার আপলোড করেছেন। তো এটা নিয়ে আসলে আমার কোনো ইস্যু নেই। আশা করছি আপনারা বিষয়টা ক্লিয়ার থাকবেন। শুধুমাত্র গল্প কথন বাই কল্লোল এই চ্যানেলে আমার গল্পটা যায়। আপনারা যারা আমাদের সাথে সবসময় থাকছেন, কৃতজ্ঞতা, ধন্যবাদ, ভালো থাকবেন।